কল্যাণীতে পালিত হলো ডাক্তার কেআর অধিকারী কলেজের 23তম প্রতিষ্ঠা দিবস এবং ডাক্তার কেআর অধিকারীর 107তম জন্মবার্ষিকী অনুষ্ঠান। 1 জানুয়ারি 2025 কল্যাণীতে সাড়ম্বরে পালিত হলো কল্যাণী বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজির 23তম প্রতিষ্ঠা দিবস এবং ডাক্তার কেআর অধিকারীর 107তম জন্মদিবস অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেন আইএম-এর নৈহাটি শাখার সম্পাদক ডাক্তার প্রদীপ কুমার শর্মা, গ্রেটার কলকাতা ডক্টর্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ডাক্তার নিত্যানন্দ সাহা, ডাক্তার কেআর অধিকারী ট্রাস্টের সম্পাদিকা শ্রীমতী শুক্লা অধিকারী, কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক ডক্টর রমেন ভাওয়াল, ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি অধ্যক্ষ এবং ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল অ্যান্ড মেডিকেল সায়েন্সেসের ভোকেশনাল কোর্সসমূহের ডিন অধ্যাপক ডক্টর তপন কুমার অধিকারী মহাশয়। এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ভালোভাবে হ্যাপি নিউ ইয়ার কাটাও। ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার কাটাও। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আরে বাবা, একটু দারুণ। এই বাবা, ব্যাগও পড়ে যাচ্ছে আপনাদের। মানে গেট টুগেদারে আপনারা এমনভাবে মানে মেতে উঠেছেন যে ব্যাগ পর্যন্ত আপনাদের পড়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। ওরে কি ব্যাপার! যাক, ভালো আছেন তো? আজকে এই দেখুন, এই লুচিও পড়ে যাচ্ছে, এত আনন্দে আনন্দিত। না, দিদিমণি খুব ভালো কাজ, উনি সবসময় দায়িত্ব নিয়ে কাজ করেন, আমি জানি। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে গেট টুগেদারে আপনাদের দেখাচ্ছি আমাদের ইউটিউবে জনপ্রিয় পোর্টাল চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই ডাক্তারবাবু যে ডাক্তারবাবু এটা কি সান্টা ক্রুজের টুপি ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সান্টা ক্রুজ। এটা আমি লন্ডন থেকে এনেছি। লন্ডনের? বাবা, ডাক্তার নিত্যানন্দ সাহা, একজন নৈহাটি প্রখ্যাত ডাক্তার, তাকেও দেখিয়ে দিলাম আমাদের গেট টুগেদার অনুষ্ঠানে। আমরা চলে এসেছি ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজির 107তম বার্থডে অনুষ্ঠানে। এবং 23তম প্রতিষ্ঠা দিবস ডাক্তার কেআর অধিকারী কলেজ। ডাক্তার কেআর অধিকারীর 107তম জন্ম অনুষ্ঠান এবং 23তম প্রতিষ্ঠা দিবস ডাক্তার কেআর অধিকারী কলেজের। ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি কলেজের 123
23তম ফাউন্ডেশন ডে এবং 107তম বার্থডে। ডাক্তার কেআর অধিকারীর 107তম বার্থডে এবং কলেজের প্রতিষ্ঠা দিবস 23তম বর্ষ চলছে। আমরা সেই অনুষ্ঠানে এসেছি। ডাক্তার পাশে যাও, যান পাশে যান। আপনি তো রাইট হ্যান্ড দাঁড়ান, আপনি এতক্ষণ ধরে চেঁচাচ্ছেন অ্যাটাক করবো বলে। আরে চোখ ঢেকে গেছে। এবার সব ভেতরে চলো। সঞ্জয় দাসগুপ্ত। আমরা দেখাচ্ছি ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রিক তাদের অনুষ্ঠান। উপস্থিত ভাই বোনেরা, বয়স্ক শ্রদ্ধেয় গুরুজনরা, প্রত্যেককে আমার নতুন ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন 2025 সালটা আপনাদের কাছে অত্যন্ত সুন্দর এবং অর্থবহ হয়ে ওঠে। আমি বিভিন্ন জায়গায় ওই মেডিকেল অফিসারের কাজ করেছি এবং এখনও করছি। করে একটা জিনিস আমি সবসময় উপলব্ধি করছি যে প্যারামেডিক্যাল স্টাফ ইট ইজ ভেরি এসেন্সিয়াল টু আস। এটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয়। ওটি টেকনিশিয়ান, এক্স রে টেকনিশিয়ান, সিটি স্ক্যান টেকনিশিয়ান, সিআরএম টেকনিশিয়ান, প্রত্যেকটা মুহূর্তে দেখছি এদের প্রয়োজন। এরা ছাড়া অপারেশন থিয়েটারে কোনো কাজ করা যাচ্ছে না। আল্ট্রাসোনোগ্রাফি যখন করতে চাওয়া হচ্ছে সেখানে বা কার্ডিওথোরাসিক সার্জারিতেও দেখা যাচ্ছে তাদের প্রয়োজন।
এমনকি যখন আমাদের ওটিতে দেখা যাচ্ছে যে আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করতে যাচ্ছি, অ্যাঞ্জিওগ্রাফি করতে যাচ্ছি, অ্যাঞ্জিওপ্লাস্টি করতে যাচ্ছি, তখনও দেখছি যে প্যারামেডিক্যাল স্টাফ ইজ এসেনশিয়াল ফর দ্য হোল প্রসেস ফ্রম বিগিনিং টু এন্ড। কাজেই আমরা আজকে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা কল্যাণ ইউনিভার্সিটি কর্তৃক স্বীকৃত, সেখানে আমি একটা কথাই ভাবছি যে ভবিষ্যতে ভগবানের কাছে প্রার্থনা করি যে এই প্রতিষ্ঠানটা যারা শিক্ষা লাভ করবে তারা যেন আগামী দিনে একটা সুন্দর অর্থবহ জীবনের সংকেত পায় বা ইঙ্গিত দেয়, এইটুকু আশা করি আমি আমার বক্তব্য শেষ। এবার আমি ডক্টর রমেন ভাওয়ালকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন ডক্টর কে আর অধিকারী, কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজের কর্ণধার, এবং মঞ্চে আর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন প্রত্যেককে আমি যথাযথ সম্মান জানাই। সামনে উপস্থিত যারা অভিভাবক এবং অভিভাবিকা আছেন, আজকে ইংরেজি নববর্ষে আপনাদের প্রীতি শুভেচ্ছা জানাই, নমস্কার জানাই। এবং বেশ কিছু ছাত্রছাত্রী আমি দেখতে পাচ্ছি যে যারা সামনে বসে আছো, তাদের প্রত্যেককে আমি ইংরেজি নববর্ষে প্রীতি শুভেচ্ছা জানাই। ডাক্তারবাবু বলেছেন যে মেডিকেলের সঙ্গে প্যারামেডিকেল এই দুটো কিন্তু অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমরা যেহেতু স্কুল লেভেল এডুকেশনটা দেখি, তো স্কুল লেভেলে পড়াতে গিয়ে আমাদের একটা বিষয় এসে যায়, সেটা হচ্ছে 11-12 ওঠার পরেই অভিভাবকদের মধ্যে একটা দুশ্চিন্তা জাগে যে ছেলে মেয়েদের কি করাবো, যে কোন রাস্তায় গেলে পরে আমাদের ছেলেমেয়েরা একটা বিশেষ জায়গায় পৌঁছাতে পারবে। এটা একটা খুব কঠিন প্রশ্ন, এবং সমস্ত বাবা মাদের একটা প্রচেষ্টা থাকে যে আমার ছেলেকে ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, এটা থাকাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বাচ্চারা কি হতে যায়, আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেটা কখনো জানার চেষ্টা করি না বা বোঝার চেষ্টাও করি না। আমার একটাই অনুরোধ যারা অভিভাবিকা আছেন বা অভিভাবক আছেন, যে প্রথম হচ্ছে বাচ্চাদের মোটিভটা দেখতে হবে, বাচ্চারা কি চাইছে, তো সেটার উপর অনেকটা গুরুত্ব দিতে হবে। আপনার মোটিভটা তো থাকবেই, আমার ইচ্ছা ছিল, আমার স্বপ্ন সফল হয়নি, অতএব আপনার ছেলে বা মেয়ের মধ্যে দিয়ে সেই স্বপ্নকে সফল করার চেষ্টা করলে জোর করা হয়ে যাবে, সেইটাকে সফল হতে গিয়ে অনেক সময় ব্যর্থতা ডেকে আসবে। আমি একটা প্রসঙ্গে এই কারণে বলবো, যেহেতু স্কুল এডুকেশনে আমরা আছি, যে যখনই আমরা হাই সেকেন্ডারিতে সায়েন্স নিয়ে যে ছেলে মেয়ে ভর্তি হচ্ছে, বিশেষ করে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা প্রবণতা আসবে আমি সায়েন্স নিয়ে পড়বো, বা অভিভাবকদের মধ্যে একটা প্রবণতা আসবে আমার ছেলে মেয়েকে সায়েন্স নিয়ে পড়াবো। দুটো জিনিস বলে দিই, যে 1975 বা 2000 সালে যে মাধ্যমিক পাশ করেছে 60% নম্বর নিয়ে, আর আজকে যে নম্বর পাচ্ছে 60%, তার মধ্যে মেরিটের ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। তাহলে প্রশ্ন হয়েছে, তাহলে কি মাস্টারমশাই এমনি নম্বর দিয়ে দিচ্ছে? ব্যাপারটা সেখানে নয়। নম্বর দেওয়ার যে টেকনিকটা চেঞ্জ হয়ে গেছে। টেকনিক্যালি চেঞ্জ হওয়ার জন্য জ্ঞানের গভীরতা না থাকা সত্ত্বেও মার্কস কিন্তু তার পেয়ে যাচ্ছে, তার ডিবেট হচ্ছে না, কিন্তু এমসিকিউ প্রশ্ন হওয়ার জন্য সেই উত্তরটা সঠিক করছে, তাকে নাম্বার দিতে হচ্ছে, 60% নাম্বার সে অর্জন করছে। তাহলে এইবার আমাদের মধ্যে একটা প্রবণতা জাগছে, তাহলে 60% নম্বর পেয়েছে, তাকে সায়েন্স দিতে হবে, অতএব ডাক্তারি বানাতে হবে। যদি এখানে না হয় তাহলে আমাকে রাজস্থান যেতে হবে, কোটায় ভর্তি করতে হবে, কোটায় যদি না হয় সেখানে 3 বছর রাখতে হবে, দরকার হলে 4 বছর। আমি আমার এখানে যেহেতু পান্ডারালে নিটের এক্সাম হয়, সেখানে আমি এমন এমন ক্যান্ডিডেট পেয়েছি যে তারা 5 ইয়ার্স নিট পরীক্ষা দিচ্ছে। কিন্তু এটাও ঘটনা যে 4 বছর দেওয়ার পরেও নিটে চান্স পেয়েছে, কাহিনী এটা আমি বলবো না। কিন্তু মূল জায়গাটা হচ্ছে আমরা কিন্তু এটা প্রেশার ক্রিয়েট করছি যে আমাকে ডাক্তারই বানাতে হবে, না হলে আমার আর জীবনে কিছু হবে না, বা আমার মা বাবা হিসাবে সাকসেস আমি আর পাবো না। আমি এই জায়গাটায় আপনাদের সঙ্গে আলোচনার জন্য আমি দু মিনিট বেশি সময় নিচ্ছি ডাক্তারবাবুর কাছ থেকে। সেটা হচ্ছে ডাক্তার তার যে ডাক্তারি পেশা করবে, পেশাটা সাকসেস করবে, তার সঙ্গে কিন্তু এই যে প্যারামেডিক্যাল শব্দটাকে আমি বাদ দিয়ে যদি বলি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার। প্যারামেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট না, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দরকার। ডাক্তার ডাক্তারি করতে পারবে না যদি কিনা মেডিকেল অ্যাসিস্ট্যান্টটা ঠিকঠাক না থাকে।
তার জন্য ডাক্তারবাবু বললেন প্যারামেডিক্যাল কোনগুলো, ডিএমএলটি থেকে শুরু করে রক্ত পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন টেকনিশিয়ান, এইগুলো কিন্তু ফুললি ডিপেন্ড করছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু কিন্তু কোনোদিনই তার ডাক্তারি পেশাকে চালিয়ে যেতে পারবে না যদি না এই জিনিসগুলো কাজ করতে পারে। একটা সময় আমরা শুনেছি এগুলো অনেকটা ছিল না, রামগঞ্জের ডাক্তারবাবুরা ধন্বন্তরী ছিলেন। আসলে ধন্বন্তরী ব্যাপারটা কিছু না, তারা অনেক বেশি গেস করতে হতো, অনেক বেশি শুনে গেস করতেন এটা এই হতে পারে। আসলে ল্যাবরেটরি ব্যাপারটা তো আজকে 1970-এর দশকে যে ল্যাবরেটরি কল্যাণীতে যে কটা ছিল, আজকে ল্যাবরেটরির সংখ্যা বেড়ে গেছে। এটা গ্রামগঞ্জে আজকে রক্ত পরীক্ষা করতে গেলে একটা গ্রামের লোককে কলকাতা যেতে হতো, সেটা তো আর নেই। এখন অনেক বেশি ইজি হয়েছে। ইজি হওয়ার ফলে কি হয়েছে যে এই স্কোপগুলো বেড়েছে। আমি আপনাদের এখানে যারা ছাত্রছাত্রী, বেশ কিছু ফার্নারের ছেলেও আছে দেখছি। তো যাই হোক, আমি বলেছিলাম যে ডাক্তার সবাই হবে না। নিটের রেজাল্ট কি বলছে? নিটের রেজাল্ট বলছে যা পরীক্ষা দেয় তার 1% থেকে নিচে কিন্তু নেটে সাকসেস হচ্ছে, মানে নিট কোয়ালিফাই করছে। তারপরে হচ্ছে স্কোর কত হয়েছে, 600-র ওপরে না নিচে, 550-এর নিচে না ওপরে, এই ব্যাপারগুলো আছে। তার মিলিয়ে কিন্তু রেজাল্ট হচ্ছে 1%-এর নিচে নিট সাকসেস হচ্ছে, মানে নিটে কোয়ালিফাই করে ডাক্তারিতে ভর্তি হতে পারছে। তাহলে আমার যদি উদ্দেশ্যই থাকে আমি ডাক্তারই হব, তাহলে সে ব্যাপারটা আলাদা। কিন্তু আমার যদি উদ্দেশ্য থাকে স্বাস্থ্য ক্ষেত্রে আমি কাজ করব, হেলথ সেক্টরে আমি কাজ করব, তাহলে কিন্তু অনেকগুলো স্কোপ আপনাদের সামনে ফিরে আসবে। আমি নাম মেনশন করব না, কিন্তু কল্যাণীর বুকে এমন কিছু রেডিওলজিস্ট মানে টেকনিশিয়ান আছে যাদের ওই ডেট পাওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। 4 দিন 5 দিন পরে ওই টেকনিশিয়ান আসবেন, তিনি সব দিন পাওয়া যায় না। তার মানে ডাক্তার কিন্তু বলে দিচ্ছে ওই টেকনিশিয়ান যদি এই ব্যাপারটা করেন, সিটি স্ক্যানটা করেন বা এটা করেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে, আপনি এই প্রফেশনটাকে নেওয়া যেতে পারে। আমার ছেলেদের একটি বলার উদ্দেশ্য বা অভিভাবকদের কাছে একটি বার্তা দেওয়ার উদ্দেশ্য, শুধুমাত্র একটি জিনিসকে টার্গেট করে রাখবেন না। আমরা জীবনে একটা টার্গেট করে দিয়েছিলাম, আমরা দরিদ্র পরিবার থেকে এসেছি, এনি হাউ আমাকে আর্ন করতে হবে, আমাকে কিছু ইনকাম করে পরিবারের কাছে অর্থ তুলে দিতে হবে। এই জায়গা থেকে আমাদের নিজেদের ভিতরের স্বপ্নটাকে অনেক সময় আমরা সফল করতে পারিনি, বা আমরা সেটা সুযোগটাও অনেক কম ছিল। কিন্তু এখন ইন্টারনেটের যুগে সুযোগটা অনেক বেশি। ডাক্তারবাবু বলেছেন যে এটি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত কোর্স। এখানে একটা সমস্যা হচ্ছে, মানে দেখবেন ট্রেনে বাসেও বিজ্ঞাপন দিয়ে যায় যে ডিএমএলটি করানো হয় ইত্যাদি ইত্যাদি, রেজিস্টার এই শব্দটা লিখে দেয়, কিন্তু কি রেজিস্টার, কোথায় রেজিস্টার সেটা লেখা থাকে না। কিন্তু উনি বললেন এটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত। আপনি কল্যাণী বিশ্ববিদ্যালয় আপনার খুব কাছাকাছি, আপনি গিয়ে সেখানে জেনেই নিতে পারেন। এবং আমি যেহেতু ডাক্তারবাবুর সঙ্গে অনেকদিনই যুক্ত, বেশ কিছু ছেলে এখান থেকে করে তারা মোটামুটি জীবনে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠা কিভাবে, প্রতিষ্ঠিত কাকে বলে, এটা প্রশ্ন। যে একজন মনে করছে আমি আইএস অফিসার হলে আমি প্রতিষ্ঠিত, একজন মনে করছে আমি ব্যাংকের যদি অফিসার হতে পারি তাহলে প্রতিষ্ঠিত, আরেকজন মনে করছে প্রতিষ্ঠা মানে হচ্ছে আমার যে বের বিকল্প কিছু নেই। আজকে অনেক কিছু দেখেছেন, ডাক্তার নিয়ে অনেক কিছু চলছিল, কিন্তু যারাই যা বলছে তারপর আবার কিন্তু বাড়ি গিয়ে যখন সমস্যা হচ্ছে ডাক্তারবাবুকেই ফোন করছে যে আমার তো এই বক্তৃতা দিতে গিয়ে তো বুকে পেইন হয়েছে, এটা কি করা যাবে। সেই ডাক্তারবাবুর উপরেই আমাকে বিশ্বাস করতে হচ্ছে। তো যাই হোক, সে বিতর্কে আমি যাব না, কিন্তু আমাদের একটি বার্তা দেওয়া যে ছেলে মেয়েদের যদি স্বাবলম্বী করতে হয়, স্বাবলম্বী মানে আমরা একটা জায়গায় পৌঁছে দিয়ে যাব, এবং সেটার জন্য শুধু একটি জায়গা নয়, যে নিটকে কোয়ালিফাই করতে এটাই বলার বিষয়। যে এখানে যে উদ্দেশ্যে আমার আশা, যে ছেলেদের মধ্যে একটি বার্তা দেন যে এই ধরনের যে মেডিকেল এবং প্যারামেডিক্যাল কোর্স আছে, মানে মেডিকেল বলতে মেডিকেল লিঙ্ক কোর্স, সেই কোর্সগুলোতে যদি তারা সাকসেসফুলি করতে পারে তাহলে কিন্তু সমাজ জীবনে তারা প্রতিষ্ঠিত হবে এবং পরিবারকে সে খুব ভালোভাবে দেখতে পারবে। এটাই আমার বলার উদ্দেশ্য। সফল আর বিফলতা কিন্তু সবটাই কিন্তু আমাদের মানসিক ব্যাপার, যে আমরা সফল কাকে বলবো আর বিফল কাকে বলবো, এটা কিন্তু মানসিকতার ব্যাপার। ঠিক আছে, এই বলে সবাইকে ধন্যবাদ জানাই। আবার ইংরেজি নববর্ষের সবাইকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। 2025 সবাইকে জানাচ্ছি, স্টুডেন্টস, টিচার্স, ফ্যাকাল্টিজ, ঠিক আছে, আর যারা গেস্ট এখানে আছে, শুধু একটাই আমার মেসেজ যে স্টুডেন্টসদের জন্য এখানে যেহেতু তোমাদেরকে নিয়ে
তোমরা সাকসেস হলে এই ইনস্টিটিউট সাকসেস হবে। এবং এই সাকসেস জানো যে কবে থেকে এটা চলছে, 2003 থেকে। তো তোমরা যদি ঠিকঠাক করে এইখানে যদি সাকসেস দেখাতে পারো, অ্যাচিভমেন্ট কিন্তু হ্যাঁ। তো স্টুডেন্টসের সাকসেস হচ্ছে ইনস্টিটিউটের সাকসেস। তো সাকসেস কিভাবে আসে, তো এখানে অনেক সাকসেসফুল ডক্টরসরা আছে যারা নাকি প্রচুর পেন নিয়ে, স্টুডেন্টস লাইফ থেকে পেন নিয়ে ডক্টর হয়ে সাকসেসফুল হয়ে ভালো প্র্যাকটিস করছে এবং মানে সাকসেসফুলি এখানে মানে বিভিন্ন জায়গায় আছে। আর যেহেতু প্যারামেডিক্যাল হচ্ছে লিঙ্ক উইথ মেডিকেল, তো তারা কিভাবে সাকসেসফুল হয়েছে সেটা যদি জানতে পারো তাহলে বুঝতে পারবে যে এখানে প্রচুর ভাগ করতে হয়, প্রচুর পেন নিতে হয়, তারপরে হচ্ছে তোমাদের সাকসেসটা কি, আলটিমেটলি কোথাও গিয়ে প্লেসমেন্টটা হবে। প্লেসমেন্ট হতে গেলে কিন্তু তোমাদেরকে নিজেদেরকে প্রিপারেশন নিতে হবে। সেই প্রিপারেশন মানে শুধু পুঁথিগত না, তোমাদের ইংলিশ স্পিকিং পাওয়ারটা বাড়াতে হবে, বিভিন্ন দিকে কমিউনিকেশন স্কিল, ঠিক আছে, প্লাস হচ্ছে হেলথ। নিজের এটা যেহেতু হেলথ ইন্ডাস্ট্রিজ মতন, তা তোমাদের নিজেদেরকে হেলথ ঠিকঠাক রাখতে হবে। আর কি করে হেলথ ভালো থাকবে সেটাও পেশেন্টদেরকে জানাতে হবে। আর কি, অ্যাকাউন্টেবিলিটি টু দি পেশেন্ট, তোমাদের অ্যাকাউন্টেবল হতে হবে টু দি পেশেন্ট, কেয়ারিং। পেশেন্টদের যত কেয়ার করবে তত তারা কিন্তু উপকার পাবে এবং বলবে যে কোথা থেকে আসছে, যেখানে তোমরা প্লেসড হবে তার নাম হবে এবং কোন ইনস্টিটিউট থেকে সেই ইনস্টিটিউটের নাম হবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে রিলেশনশিপ উইথ দি পেশেন্ট অ্যান্ড কেয়ারিং, ঠিক আছে। আর এটা লং জার্নি, অনেক দূর যেতে হবে, সেই জন্য তোমরা এখন থেকেই নিজেরা প্রিপেয়ার হও। আমি খালি এটা স্টুডেন্টসদের জন্যই জানাচ্ছি, প্রিপেয়ার হয়ে ভালো করে মানে যাতে করে তোমরা সাকসেসফুলি ট্রেনিং নিতে পারো, ইন্টার্নশিপে যেতে পারো। এবং অনেক ইন্টার্নশিপে আছে স্টাইপেন্ডও দেয়, সেটা পেতে গেলে কিন্তু ভালো ভালো ডায়াগনোসিস সেন্টার, ভালো ভালো হসপিটাল, নার্সিংহোমে প্লেসড হতে পারো। ঠিক আছে, আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। এবার বক্তব্য রাখবেন শ্রীমতী শুক্লা অধিকারী। এখানে উপস্থিত সমস্ত সুধীজনকে প্রথমে আমার নমস্কার। তারপরে আমি জানাই 2025-এ শুভ নববর্ষের শুভেচ্ছা। আমার এখানে বিশেষ কোনো বক্তব্য নেই, কারণ আমার পূর্ব বক্তারা অনেক ভালো ভালো কথা বলেছেন। আমার নতুন করে কাউকে কিছু বলার নেই, শুধু ছেলে মেয়েদের বলতে পারি যে তোমরা তোমাদের যে কাজটা পড়াশোনা করা, সেটা যে যে বিষয় নিয়েই করো না কেন সেটা ভালো করে করো। তোমাদের মাথার উপর বাবা মারা বেশিরভাগ জনেরই রয়েছেন, আশা করি। যাদের নেই তাদের নিশ্চয়ই কেউ না কেউ অভিভাবক রয়েছেন। সুতরাং তোমরা অন্য কিছু ভেবো না, তোমরা তোমাদের পড়াশোনার কাজটা খুব ভালো করে করো। নিশ্চয়ই তার সঙ্গে আনন্দ করবে, ঘুরবে, বেড়াবে, তোমাদের এটাই বয়স আনন্দ করার, ঘোরার ফেরার, কিন্তু তার সঙ্গে পড়াশোনাটা অবশ্যই করবে। কারণ সেটা না করলে একটা সময়ের পর তোমাদের এই আনন্দ থেমে যাবে। কারণ তোমরা আনন্দ করার পয়সা তখন পাবে না, নিজেরা রোজগার করতে না পারলে বাবা মা দীর্ঘদিন সেটা জুগিয়ে যেতে পারবে না। সেই জন্যে তোমাদের একটাই উদ্দেশ্য, পড়াশোনা ভালো করে করো, তার সঙ্গে খুব সুন্দর মনের তোমরা মানুষ হও, খুব বড় মনের মানুষ হও, মানুষের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করো। কারণ একজন যে কোনো হেলথ স্টাফ, সে ডক্টর বলে শুধু না, সে যে কোনো হেলথ স্টাফ, সে যদি তার পেশেন্টের সঙ্গে বা যাদের সঙ্গে তারা কাজ করে তাদের সঙ্গে সম্পর্ক যদি ভালো তৈরি করতে পারো, ব্যবহার যদি ভালো করতে পারো, জানবে সে একদিন উন্নতি করবেই, তার উন্নতি কেউ রুখতে পারবে না। প্রথম হচ্ছে ব্যবহার। তুমি হয়তো এই মুহূর্তে অনেকটা জানবে না, যখন পাশ করে বেরোবে, দীর্ঘদিন নানা কিছু তোমরা শিখতে শিখতে এগোবে, তখন কিন্তু তোমরা তোমাদের এই মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রাখার যে সুবিধা,
বা তাদের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করবে তোমাদের ভবিষ্যৎ পথ চলার জন্য অনেক অনেক বেশি সুবিধা দেবে। আমি আর বেশি কিছু বলতে চাই না, এমনিতেও লোডশেডিং হয়েছে। সবাইকে আবার আমার ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ডক্টর কে.আর. অধিকারী 107তম জন্মদিন এবং ডক্টর কে.আর. অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজির 23তম জন্মদিন পালন করতে চলেছি কেক কাটার মাধ্যমে। Happy birthday, dear. Happy birthday to you. এবার স্টুডেন্টদের বলছি, তোমরা কেউ অনুষ্ঠান করতে চাইলে চলে এসো, লজ্জা করো না। আসবে পেছনে চুল পুড়ে না যায়, আগুন আছে। আটু 2025 শুভ দিনে কুম্ভের ঠাকুর শ্রী শ্রীমান ব্রহ্মচারী মহারাজের কৃপালব্ধ যুগলে অন্তরে ষষ্ঠ প্রণাম জানিয়ে এই সুন্দর এক অনবদ্য প্রতিষ্ঠান যেখানে আমাকে আমন্ত্রণ করেছে, বিশেষ করে ভাষায় এখানে যত অনুষ্ঠানই হোক প্রত্যেকটি ক্ষেত্রেই এই প্রতিষ্ঠানের যে মূল উদ্যোক্তা তথা কর্ণধার মাননীয় ডাক্তার শ্রী তপন অধিকারী মারফত এবং আমন্ত্রণ পাই, তাতে আমি আপ্লুত। এই আমন্ত্রণ পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা আপনারা বিচার করবেন। বর্তমান যে সিচুয়েশন সারা দেশে, এই সিচুয়েশন আমাদের ভীষণভাবে নাড়া দিচ্ছে। আমরা চাইব এই নতুন বছরে এই শুভ দিনে স্রষ্টার কাছে প্রার্থনা যে আপনি আমাদের এই বিপদ সংকুল পরিস্থিতি থেকে, এই ভয়ানক পরিস্থিতি থেকে উদ্ধার করে সুন্দর পৃথিবীর একজন নাগরিক হিসাবে যেন আমরা নিজেদের তুলে ধরতে পারি। এছাড়া কি বলার আছে, বর্তমান যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি সর্বদিক থেকে শুধু নাই নাই নাই, এই
তার মধ্যেই নাই নাই ভয় হবে হবে নয় এই সুরকে ভিতরে বিনা যন্ত্রে বাড়িয়ে আমাদের প্রতিটা ক্ষেত্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অগ্রসর হতে হবে। আমরা জানি এই পরিস্থিতিকে একমাত্র নিজের উপরে যে আস্থা, সেই আস্থাকে আমাদের চিরজীবনে বজায় রাখতে হবে। আমিত্বের যে ভাব, আমিত্বের যে কথা, আমিত্বের যে গ্রাফ, এটি আমাদের বার করে আনতে হবে। আমিত্ব একটি ভয়ঙ্কর জিনিস। এই জীবনে আমি কিছুটা উপলব্ধি করেছি, কারণ এমন একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমি যুক্ত, যেখানে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে আমার সান্নিধ্য লাভ হয়েছে। এমন আমার দিনও গেছে যে অনুসরণকারীরা পরম পিতায় তাদের বক্তব্য, তাদের জীবনবোধ বলতে বলতে আমার জামা, আমার পরনের সব কিছু চোখের জলে বেরিয়ে দিই। আমার তো কিছু করার নেই, আমার একটা প্রার্থনা আছে প্রত্যেকের জন্য। আমার ব্যক্তিগতভাবে কোনো কিছুর চাহিদা নেই। এখনো পর্যন্ত আমি চাহিদার জগতে আপনাদের সকলের শুভেচ্ছায়, পরম পিতার আশীর্বাদে আমাকে পৌঁছে দিতে পারেনি। বিনা চাহিদায়, বিনা স্বার্থে, জীবনের স্বার্থ, হ্যাঁ স্বার্থ আছে, স্বার্থ কিসে? আপনাদের সকলের মঙ্গল এবং শুভ কামনা করি। এটাই আমার পরম পিতার শিক্ষা। আপনাদের কাছে অনুরোধ, যদি আমার বক্তব্যের মধ্যে কোনো কিছু এদিক থাকে, থাকতেই পারি, আমি মানুষ, ভুল করতে পারি। আপনাদের সহযোগিতায় মাধ্যমে সঠিকভাবে চলতে পারি এবং সকলের সুখ, সমৃদ্ধি, শান্তি প্রার্থনা করে আজকের আমার এই বক্তব্য শেষ এখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা উপস্থিত আছে তাদেরকে অনুরোধ করছি, কেউ যদি কোনো ব্যক্তিগত डॉक्टर पी के शर्मा, बहुत देरी हो गया आपका। বলছি ডাক্তারবাবু, আজ 1 জানুয়ারি, 1 জানুয়ারি শুভ নববর্ষ। বছরের প্রথম দিন শুরু হলো 2025 সালের। ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজির যে 23rd ফাউন্ডেশন ডে, মানে 23তম প্রতিষ্ঠা দিবস, এবং ডাক্তার কেআর অধিকারীর 107তম জন্মবার্ষিকী, তার শুভ সূচনা হিসেবে আজকে যে মহতী অনুষ্ঠান কল্যাণীতে আমন্ত্রণ অতিথালয়ে যে অনুষ্ঠিত হলো, আজকের ভাবনা আপনি কি বলবেন? আমরা কতটা সাকসেস হলো এই অনুষ্ঠান, এবং কীভাবে এই অনুষ্ঠানটা করছেন, এবং কিভাবে কত প্রতিকূল এবং অনুকূল অবস্থার মধ্যে দিয়ে যে এই ইনস্টিটিউশনটাকে গড়ে তুলেছেন, সেটা বলবেন। প্রথমে বলি, ডক্টর কেআর অধিকারী 1919 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনি 2002 সালে উনি আমাদের সকলকে ছেড়ে ইহলোক ত্যাগ করেন। ওনার প্রয়াণের পরে ওনার একটি ইচ্ছা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। সেটা কী ইচ্ছা? সেটা হচ্ছে যে যুব সমাজ, যারা গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর যুবক যুবতীরা, যারা
বেশি টাকা পয়সা খরচা করে পড়াশোনা করতে পারে না, সঠিক দিশা পায় না, কোন দিশায় গেলে পরে সে স্বনির্ভর হতে পারবে কিংবা চাকরি বাকরি পাবে, সেই দিশা দেখাবার একটা ইচ্ছা ডক্টর কে.আর. অধিকারীর ছিল। তা ওনার প্রয়াণের পরে আমরা ডক্টর কে.আর. অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি স্থাপনা করি। এটা এই ডক্টর কে.আর. অধিকারী কলেজ পশ্চিমবঙ্গে প্রথম প্যারামেডিক্যাল কলেজ, যেটা কোনো স্টেট ইউনিভার্সিটি স্বীকৃতি। কোন ইউনিভার্সিটি? কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয় একটি রাজ্যের ইউনিভার্সিটি নিজস্ব, ভারতবর্ষের মধ্যে একটা শ্রেষ্ঠতম ইউনিভার্সিটি। এক নম্বর কল্যাণী ইউনিভার্সিটি, যে প্রথম ইউনিভার্সিটি যেটা পশ্চিমবঙ্গে প্যারামেডিক্যাল কোর্সের প্রণয়ন করেন, এবং ডক্টর কে.আর. অধিকারী কলেজ প্রথম প্যারামেডিক্যাল কলেজ এই পশ্চিমবঙ্গে। আমরা 2003 সালে আমাদের যাত্রা শুরু করি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে 2003 সালে। 2003 সালে। তারপর থেকে আমাদের ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। একটু এগিয়ে আসুন। মনে রাখতে হবে যে কল্যাণী ইউনিভার্সিটির আর লাইটটা পড়েছে। হ্যাঁ, আমাদের যে কলেজ, এই কলেজ কোনো ব্যবসায়িক শিক্ষা প্রতিষ্ঠান নয়। এটা গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন ওর দ্বারা গাইডেড বাই গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তত্ত্বাবধানে এই কলেজটি চলে। এই কলেজের উদ্দেশ্য ছিল যে আমরা আমাদের প্র্যাকটিসিং লাইফে দেখেছি যে বিভিন্ন হসপিটাল, বিভিন্ন তখনকার দিনের কথা বলছি, যে মানে বিশ্ব ব্যাংক থেকে প্রচুর টাকা পয়সা মানে সরকারের কাছে আমরা পেতাম, এবং বিশ্ব ব্যাংক প্রচুর ইনস্ট্রুমেন্ট দিত, মেডিকেল ইনস্ট্রুমেন্ট দিত। সেই ইনস্ট্রুমেন্টগুলো বিভিন্ন হসপিটালে ছিল, কিন্তু সেগুলো ব্যবহার করার জন্য মানে সেগুলো কোনো টেকনিশিয়ান ছিল না, মানে কোনো শিক্ষিত কোনো স্টাফ ছিল না যারা ওই মেশিনগুলো অপারেট করতে পারে। সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে মেশিনগুলো, অনেক মেশিন আছে অনেক হসপিটালে যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেই চিন্তাধারা এবং যে এই একটা প্যারামেডিক্যাল কোর্স যদি হয়, চাকরির বাজারটা খুব ভালো, এই সব ভেবে আমরা এই প্রজেক্টটা তৈরি করি, এবং আমরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজ শুরু। এখন আমাদের যে উদ্দেশ্য, এখন আমরা কলেজটাকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করেছি, এবং কোর্সের সংখ্যাও এখন বেড়েছে। সার্টিফিকেট কোর্স, ডিপ্লোমা কোর্স, পিজি ডিপ্লোমা কোর্স, বিভিন্ন ধরনের কোর্স এখন আমাদের এখানে হয়। এছাড়া আমাদের ইচ্ছা আছে যে গরিব এবং মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত সব জনসাধারণের জন্য একটি আমাদের হসপিটাল করার একটি ইচ্ছা আছে, যেখানে একদম যারা গরিব তাদের বিনামূল্যে চিকিৎসা হবে, এবং যারা মধ্যবিত্ত তাদের জন্য সাবসিডাইজ রেটে আমরা কাজ করি। এটা আমাদের একটা চিন্তাধারা, কিন্তু আমরা আটকে আছি। কোথায় আটকে আছি? যেহেতু আপনাকে বলেছি যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করি, সেই জন্য আমরা আটকে আছি এইখানেই যে জমি কেনার মতো সামর্থ্য আমাদের নেই, কারণ কল্যাণী একাদা অঞ্চলে এখন যা জমির দাম সেটা আমাদের পক্ষে কেনা সম্ভব নয়। কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাদের কোনো জমি বা বাড়ি দান করেন, তাহলে আমরা সেখানে আমাদের এই কাজ শুরু করতে পারি। আমরা ব্যাংক থেকে লোন পাবো, কিন্তু তার জন্য তো আমাদের জমি দরকার, জমি ল্যান্ড ছাড়া তো কিছু হয় না। সেটার জন্যে এখন এখানে অনেকেই আছে যারা এখানে থাকে না কল্যাণীতে, তাদের বাড়ি পড়ে আছে, এরকম অনেক তারা বিক্রি করে দিচ্ছে, দান করে দিচ্ছে। সেরকম কেউ যদি আমাদের কোনো জমি বা বাড়ি দান করে, তখন আমরা সেটাকে আস্তে আস্তে ওইভাবে একটা হসপিটালে রূপান্তরিত করার ইচ্ছা আমাদের রয়েছে।
দেখুন, আমরা জনসাধারণ জন্য কাজ করি এবং বিশেষ করে গরিব জনসাধারণের জন্য। আমাদের ওপিডি আছে, মানে সেবা প্রতিষ্ঠান আছে, ডক্টর কেআর অধিকারী সেবা প্রতিষ্ঠান নৈহাটিতে আছে এবং ভাটপাড়াতেও আছে। সেখানে আমরা মানে দুস্থ রোগীদের চিকিৎসা করি সমস্ত বিভাগে। এছাড়া আমরা প্রতি মাসে 50 জন গরিব পেশেন্টকে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাটারেক্ট অপারেশন করে থাকি, চোখের ছানি অপারেশন করে থাকি। এইগুলো আমরা 2006 থেকে করছি। আমাদের সেবা প্রতিষ্ঠান, নয়াটি সেবা প্রতিষ্ঠান শুরু হয়েছে 2003 সালে। কলেজ যে সালে শুরু হয়েছে, এই সেবা প্রতিষ্ঠানটা কিন্তু সেই সালেই আমরা শুরু করেছি। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি যে জনগণের জন্য কিছু করার। এখন সবার সাহায্য ছাড়া এই কাজগুলো তো সম্ভব না। সেই জন্য আমরা চাচ্ছি কেউ যদি আমাদের কোনোভাবে হেল্প করতে চান, তাহলে আপনারা এগিয়ে আসলে আমরা তাদের স্বাগত জানাই। আর বলছি যে এই যে এবছরে যে এত ধুমধাম এবং সাড়ম্বরে যে এই অনুষ্ঠানটা চললো, এই অনুষ্ঠানটার জন্য এই যে এত খরচা, এটা তো কারোর কাছ থেকে ডোনেট নেওয়া হয় না? না, সেটাই জিজ্ঞেস করছি, এটা কারোর কাছ থেকে কীভাবে donate করেন? নেওয়া হয় হ্যাঁ, না, এটা আমরা নিজেরাই পকেট থেকে করি। এবং এছাড়াও আমরা বিভিন্ন স্বাস্থ্য শিবির করছি। এটা তো আপনি এটা ইয়ারলি মানে কলেজের ফাউন্ডেশন ডে প্লাস ডক্টর কেআর অধিকারীর জন্মদিন, সেই হিসাবে আমরা প্রতি বছরই এটা করে থাকি। এছাড়া আমরা অনেক অনুষ্ঠান করি যেগুলো আমরা নিজেদের পকেটের খরচা করি। যেরকম বিভিন্ন স্বাস্থ্য শিবির চলছে, যেরকম আমাদের সেবা প্রতিষ্ঠান আছে, সেখান থেকে আমরা যথাসম্ভব মেডিসিন আমরা পেশেন্টকে দিয়ে দিচ্ছি। সেগুলো সব কিন্তু আমাদের নিজেদের নিজেরা ডোনেট করছি। আমি আছি, ডক্টর শর্মা আছেন, আরও অনেক ডাক্তারবাবু আছেন যারা ওষুধ দিচ্ছি আমরা। আর এছাড়া টাকা পয়সার দিক থেকেও আমরা সবাই যতটা খরচা হয় চেষ্টা করি সবাই মিলে এটাকে দিয়ে কাজগুলোকে করায়। এতে কী হয়, বছরে একটা ফাউন্ডেশন ডেটাও পালিত হচ্ছে, আমাদের ছাত্রছাত্রীরাও আনন্দ পাচ্ছে। সবারই তো একটা আজকে প্রথম দিন, আজকে 2025-এর প্রথম দিন, ইংরাজি নববর্ষ। তাই প্রথম দিন আমাদের বিশেষত্ব আমাদের কাছে আছে ডক্টর কেআর অধিকারীর জন্মদিন এবং আমাদের কলেজের ডক্টর কেআর প্রতিষ্ঠা দিবস। সেই জন্য এই দিনটাকে আমরা চাই যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে যারা যুক্ত, আর শুধু ছাত্রছাত্রী আর ডাক্তারবাবুরও নয়, যারা গেটার কলকাতার মেম্বার, এছাড়াও আরও যত চিকিৎসক আছেন যারা আমাদের সঙ্গে যুক্ত, আমাদের সঙ্গে কাজ করেন, তারা যাতে এই দিনটা উপভোগ করতে পারেন, আমাদের সঙ্গে থেকে আমাদের উৎসাহ দিতে পারেন, সেই চেষ্টাটা আমরা করি। এটা আমরা নিজেদের খরচতেই করি। এটা কোনো ডোনেশন এর জন্য আমরা নেই না বা পাইও না। তো যেটা বলছিলাম, আপনি বলছিলেন যে একটা হসপিটাল যদি করতে পারা যায়, তার জন্য অনেক দুস্থ মানুষকে বিনা পয়সায় আপনারা চিকিৎসা দেবেন, চিকিৎসা পরিষেবা, এবং সাধারণ মানুষকেও আপনারা মানে কম পয়সার মধ্যে চিকিৎসা দেবেন, যেটা অনেক জায়গায় করা সম্ভব নয় প্রাইভেটেশনে। তো সেই হিসেবে কি আপনি কোনো আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো আপ্যায়ন বা কোনো নিবেদন বা আবেদন জানিয়েছেন একটু জমি সংক্রান্ত ব্যাপারে? যে কেননা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিভিন্ন সামিট অনুষ্ঠানে এবং বাইরে থেকে অনেকেই আসছেন, তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চুক্তি করছে যে আমরা এত মানুষকে চাকরি দেবো, তার বিনিময়ে সরকার চাকরির জন্য কিছু মানুষ রোজগার করবে, বেকার সমস্যার সমাধান হবে, যার জন্য তাদেরকে জমি দিচ্ছে, একরের পর একর জমি দিয়ে যাচ্ছে। সেই হিসেবে আপনার তো সংস্থা যখন গরিবের জন্য করবে একটা হসপিটাল এবং অনেক মানুষ চিকিৎসা পাবে সেখানে, তাহলে সেইখানে সরকারের কাছে কিছু আবেদন রাখছেন? আমরা 2005 সালে আবেদন করেছিলাম। 2005-এ আমরা কল্যাণী যে এস্টেট ম্যানেজারকে আমরা আবেদন করেছিলাম, মাধ্যমে ডিএমের কাছে আবেদন করা হয়েছিল যে আমরা একটা জমি চাই। সেই সময় ডিএম আমাকে ডেকেছিলেন, সেই সময় ডিএম এসডিও সবাই ছিলেন। সেই সময় আমাকে বলা হয় যে আপনাকে হাই রোডের পাশে জমি দেওয়া। আমি তখন খুব গ্ল্যাডলি জিনিসটা নিয়েছিলাম। তখন
তখন আমাকে বলা হয় যে পার কাঠা একটা অ্যামাউন্ট বলেছিলেন, যতদূর আমার মনে হচ্ছে পার কাঠা 30,000 মতো বলেছিলেন। সেই সময় আমাকে 2 বিঘা না 3 বিঘা জমি ওরা দিতে চেয়েছিলেন। 30 কাঠা করে আপনি এবার হিসাব করুন কত টাকা হয়। তো আমি প্রথমেই বলেছি যে আমরা কোনো ব্যবসায়িক কোনো প্রতিষ্ঠান নয়, আমাদের কাছে বিরাট কিছু টাকা পয়সা নেই, যেগুলো আমরা বিরাট টাকা পয়সা কখন লোকে ইনভেস্ট করে, আর যখন আমি এটার থেকে ব্যবসা করে টাকাটা তুলব ভাববো। হ্যাঁ, জনগণের জন্য কাজ করার জন্য তো আমি নিজের জমানো টাকার থেকে দেবো না, সেটাও আমি কিন্তু দেই, কারণ অনেক ক্ষেত্রে আমাকে খরচ চালাবার জন্য দিতে হচ্ছে, যে আজকের প্রোগ্রামটার খরচা আমি দিলাম, এরকম আর কি। তা যাই হোক, তখন আমি ডিএমকে বলি যে এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো ফ্রি অফ কস্ট চেয়েছিলাম। তখন উনি ভদ্রলোক খুবই ভালো ছিলেন এবং খুব ভালো মানে কথাবার্তা বলেছেন আমার সঙ্গে। উনি তখন আমাকে বলেন যে গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট কিছু দেয় না, কিছু আপনাকে দিতে হবে। আমরা যে আপনারা যেটা বলবেন সেটা কিন্তু একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট, সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তখন উনি আমাকে একটা প্রপোজাল দিয়েছিলেন যে ঠিক আছে, আপনার কাছে যখন টাকা হবে, না আরেকটা বলেছিলেন যে আপনাকে আমি কমিয়ে দিচ্ছি, কমিয়ে পার কাঠা আপনি 5,000 টাকা করে দিন বলেছিলেন উনি। হ্যাঁ, তখন আমি হিসাব করে দেখলাম যে পার কাঠা 5,000 টাকা দেওয়া আমার পক্ষে তখন সম্ভব ছিল না, সেই সময় আমার কাছে সম্ভব ছিল না। তখন আমি বললাম স্যার আমি এটাও দিতে পারবো না। তখন আমাকে বললেন আপনার প্রজেক্টটা সত্যিই ভালো, আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু একদম এই কথাটা বললেন যে গভর্নমেন্ট কাউকে বিনা পয়সা তো দেয় না, তাকে আমি আপনার ফাইলটাকে রেখে দিলাম, এটাকে ক্যান্সেল করছি না। আপনি টাকা পেলে আপনাকে যে অ্যামাউন্টটা বললাম এই অ্যামাউন্ট দিয়েই আপনি ল্যান্ড পাবেন। আপনি টাকা পেলে আপনি এই এস্টেট অফিসে যে যোগাযোগ করবেন, আপনাকে ল্যান্ড দেওয়া হবে। তারপরে আমি টাকা পয়সা জোগাড় করে আমি ওখানে অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি ওই ফাইলটি আর বের করতে পারিনি। ওই অফিস থেকে ওই ফাইলটি আমি বের করতে পারিনি। স্টিল এখনও পর্যন্ত মাঝে মাঝে চেষ্টা করি যখন কাউকে চেনাশোনা পাই কিছু করতে, কিন্তু ফাইলটা আমি আর বের করতে যাই হোক, আবেদন আবার নতুন করে 2005-এই করেছিলাম, নতুন করে আর জানান, নতুন করে কি আর জানাবার ইচ্ছা আছে সরকারের কাছে? হ্যাঁ, আমি যদি জানি কোথায় অ্যাপ্লাই করলে তারা আমাকে সাহায্য করতে পারে, আর রেকমেন্ডেশন ছাড়া এখন আর কিছু হয় না। আমি তো দেখছি যে কোনো মানে কী বলবো, কোনো এমপি এমএলএ এসব রেকমেন্ডেশন ছাড়া কোনো এইসব ধরনের অ্যাপ্লাই করলেও সেটার ভ্যালু থাকে। এটা একটা রুলসেই মনে হয়, গভর্নমেন্টের কোনো নিয়মের মধ্যেই এটা আছে, আশা করি, আমি ঠিক জানি না এটা। সেক্ষেত্রে সেরকমভাবে আমি কাউকে বলিনি। বলিনি। দেখুন, আমি রাজনৈতিক জগতের লোক না, আমি সাধারণ মানুষ। সমস্ত রাজনৈতিক পার্টি আমার কাছে সমান। আমার নিজস্ব একটি মতামত নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আমার কর্মক্ষেত্রে বা সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে নয়। আজকে আমি যেরকম মানে আজকে ধরুন যে কোনো পার্টি আমাকে যদি বলে এই কাজটা করে দাও, এটা জনস্বার্থে এই কাজটা করে দাও, আমি কিন্তু কাউকে না করি, আমার কাছে সবাই সমান। হ্যাঁ, সে সিপিএমই বলুন, কংগ্রেসই বলুন, বিজেপিই বলুন বা তৃণমূলই বলুন। যদিও তৃণমূলই বেশি কাজ করে, আমি দেখি তো যে তৃণমূলই এখন সোশ্যাল ওয়ার্কগুলো বেশি করে আমাদের বলে, আমরা যতটা পারি করে দিই। আবার অন্য পার্টিও যদি বলে আমাকে, আমি করবো, নিশ্চয়ই করবো, না করার কিছু নেই। আমার কাছে সবাই শুনি। আমরা জনগণের সেবা করার জন্য যে অর্গানাইজ করতে পারবে তার সঙ্গেই আমরা যাব, গিয়ে সেবা দেবো। এটা আমাদের হচ্ছে পলিসি। আগামী দিনের আর কি সামাজিক কাজকর্মের জন্য কি চিন্তাভাবনা নিয়ে করছেন? 1 নম্বর চিন্তা তো আপনাকে বললাম যে হসপিটাল করা, এছাড়াও হ্যাঁ, এছাড়া কলেজটাকে আরও বড় করা। হ্যাঁ, এছাড়া যেই সব ক্ষেত্রে চাহিদা বেশি, মানে অ্যালায়েড হেলথ সায়েন্সের যেসব ক্ষেত্রে চাহিদাগুলো বেশি, সেগুলোতে বিভিন্ন স্ট্রিমের কলেজ, ধরুন ফার্মেসি কলেজ, নার্সিং কলেজ, এগুলো করা। এবং সবসময় আমার চিন্তাধারা হচ্ছে যে সবসময় আমাদের কম পয়সায় যাতে স্টুডেন্টকে ভালো সার্ভিসটা দেওয়া যায়, এটাই মেন আমাদের চিন্তাধারা। আর এছাড়া কি আর
আমাদের একটা মোবাইল ইউনিট করা ইচ্ছা, যেটা ধরুন প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এক একটা গ্রামে গ্রামে গিয়ে চিকিৎসা করবে। একটা নির্দিষ্ট গ্রাম, যে গ্রামটা যাবে প্রত্যেক মাসেই সেই গ্রামে যাবে একবার করে। তাহলে কি হয়, লোকাল একটা গ্রামের যত লোকজন আছে তারা আমাদের কাছে সেবাটা পায়। আমরা যে বিভিন্ন ক্যাম্পগুলো যে হয়, স্বাস্থ্য শিবির আপনি দেখছেন বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু স্বাস্থ্য শিবির হলো আজকে XYZ ডাক্তারবাবুরা সবাই আমরা যাচ্ছি, গিয়ে স্বাস্থ্য শিবিরটা করে দিচ্ছি। করে দেওয়ার পর সেই পেশেন্টগুলো একদিনের চিকিৎসা পেল, তারপরে নেক্সট টেস্টটা আমাকে কোথায় পাবে, তাই না? হয় আমার চেম্বারে যেতে হবে, সেই তাছাড়া তো কোনো রাস্তা নেই। কিন্তু আমাদের ক্ষেত্রে কী হয়, আমরা যেই ক্যাম্পগুলো করছি, আমরা যেই স্বাস্থ্য শিবিরগুলো করছি, সেখানে চিকিৎসা করাবার পরে তারা কিন্তু ফের আমাদের সেবা প্রতিষ্ঠানে এসে চিকিৎসাটাকে কন্টিনিউ করতে পারে, ফলো আপটা ঠিক মতো হয়। তখন তো আমরা পয়সা নিচ্ছি না, আমরা তো ওদের কাজটা করে দিচ্ছি। তা আমাদের সঙ্গে আর এই বিভিন্ন স্বাস্থ্য শিবির যেগুলো হয় সবই ভালো, সবাই কিন্তু জনগণের জন্যই কাজ করছে। কিন্তু আমাদের কাজটা করলে কি হয়, আমরা যেগুলো করি সেগুলো কিন্তু পাবলিক কন্টিনিউশন, মানে এই কাজটা করলে একটা পেশেন্ট আজকে জ্বর হয়ে আসলো, পেটে ব্যথা হয়ে আসলো, তো একটা ওষুধ দেওয়া হলো, যে কমছে কি বাড়ছে সেটা তো আমরা আলাদা একটা স্বাস্থ্য শিবিরে গিয়ে জানতে পারছি না, আর কিন্তু আমাদের ক্ষেত্রে হচ্ছে সেটা কমলো না বাড়লো, সে সমস্যায় পরে জানতে সে পারছে, পরে গিয়ে আমাদের কাছে আবার আসছে। জানতে হ্যাঁ, তারপরে যা যা করা দরকার, যা ব্যবস্থাপত্র দেওয়া বা যা যা যাকে বলে কন্টিনিউ পরিষেবা। কন্টিনিউ করে। এখানে অন্যদের সঙ্গে আমাদের ডিফারেন্সটা কিন্তু এইখানে। স্যার আপনার নামটা বলবেন? আমি অধ্যাপক ডক্টর তপন কুমার অধিকারী, জেনারেল সেক্রেটারি গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন, গ্রেটার কলকাতা। হ্যাঁ, গ্রেটার কলকাতা ডক্টরস অ্যাসোসিয়েশন, আর প্রিন্সিপাল ডক্টর কেয়ার অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি এবং ডিন ভোকেশনাল এডুকেশন, ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল অ্যান্ড মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটি। ধন্যবাদ স্যার আমাদের চ্যানেলের তরফ থেকে। বলেন কি বলবেন আজকের এই চিন্তা ভাবনাটা? আজকে চিন্তা ভাবনা তো আমাদের 2003 সাল থেকেই স্টার্ট হয়। আমাদের যিনি প্রাণ পুরুষ, মানে আমাদের ফাউন্ডার, উনার অনুপ্রেরণা, মানে উনার যা স্বপ্ন ছিল সেটাকে আমরা বাস্তবায়িত করতে পেরেছিলাম। কিন্তু তখন উনি আর বেঁচে থাকেননি। তারপরে কিন্তু তার 2002-এ উনি আমাদের ছেড়ে চলে গেছেন। 2003-এ আমরা এই কলেজের ফাউন্ডেশন করি। উনার জন্মদিনের দিনেই আমাদের এই কলেজ ফাউন্ড করা হয়। আর তখন থেকে এই আজকে 22 বছর কমপ্লিট, 23 বছর আমরা আজকে ঢুকে যাই। তো এই কলেজটা একটা জেনারেশান, ধরে রাখুন আমরা যেটা বলছি কি 25 বছর হলে আলফা জেনারেশান, তারপরে আজ থেকে আমাদের 2025 1 জানুয়ারি থেকে নাকি বিটা জেনারেশন স্টার্ট হয়ে গেছে। তো একটা জেনারেশন আমরা এগিয়ে এলাম, আজ থেকে আর একটা জেনারেশনে আমরা ঢুকে গেলাম। এবার এই পরের জেনারেশন তাদের চিন্তা ভাবনা করে আমাদের কলেজটা সেভাবে কিন্তু বাড়াতে হবে, সেভাবে আমাদের স্কিলগুলো আরও ডেভেলপ করতে হবে। এটাই আমরা এখন ভাবছি কীভাবে আরও বাড়াতে পারি। আমরা একটা লেভেল, মানে ধরুন 25 বছর একটা জেনারেশান, সেটা মোটামুটি প্রায় আমরা 25 বছরে 1-2 বছর পরে 25 বছর হয়ে যাবে। কিন্তু আমরা চেষ্টা করব যাতে এই 25 বছর পর থেকে আরও এটাকে ডবল করে আরেকটা নেক্সট জেনারেশনের জন্য আমরা চেষ্টা করব যাতে আরও কলেজটাকে বেটার কীভাবে বলছি। আমাদের এর সাথে আমাদের হাসপাতালটা যুক্ত করতে হবে, একটা আই হসপিটাল, মানে আমরা যেগুলো মানে পড়াচ্ছি সেই হসপিটালগুলো আগে, তার সাথে সাথে আরও জেনারেল হসপিটাল একটা যদি হয়, তাহলে আমাদের স্কিলগুলো আরও কিন্তু বেটার ছাত্ররা ডেভেলপ আমরা করতে পারি। এই আমাদের চিন্তাধারা। বলছি এই যে অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল টেকনোলজি কলেজে আপনি কতদিন ধরে চাকরি করছেন? চাকরি মানে কি, আমরা চাকরি করি না, আমরা নিজের পরিশ্রমটা দান করি। আচ্ছা, প্র্যাকটিক্যালি চাকরি। তাহলে সেই পরিশ্রমটা দান করে এখানে কি ফিল করছেন, কতটা
সার্থকতা বা আনন্দ কি মনে হয়? এটা আমাদের আনন্দ, আমাদের যা বেসিক আমরা যেটা এম ছিল, আমাদের যেটা এম অবজেক্টিভ ছিল সেটা পরিপূর্ণ হতে সেইটা চলেছে। হয়েছে, কিন্তু পুরো হয়নি। এটা আরও কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে, কলেজটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম ডক্টর প্রদীপ কুমার শর্মা। আমি ডক্টর কে আর অধিকারী কলেজের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর। ওনার আরেকটা পরিচয় আছে, আরেকটা পরিচয় হচ্ছে এটা আমাদের আরেকটি কলেজ আছে, ভোকেশনাল কোর্স করানো হয়, সেটা ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল অ্যান্ড মেডিকেল সায়েন্সের আন্ডারে। ওই কলেজটার নাম হচ্ছে ডক্টর কে আর অধিকারী ইনস্টিটিউট অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। তার প্রিন্সিপাল হিসেবে ও যুক্ত। সেটা তো উনি বললেন না নিজে মুখে। ফাউন্ডেশন তো এই কলেজে আজকে থেকে ডক্টর কে আর অধিকারী কলেজের কলেজে আছে। এই কলেজে আন্ডারই সব। এই আন্ডারেই সব। ধন্যবাদ রইল, ভালো এ করলাম। ও না খেতে পারলে দিয়ে দিবি। तुझसे दूर मैं भी हूँ मजबूर, दिल को सताए तेरी अखियों का नूर। बातें ये सच्ची आज तुझको बताऊं, मुझे समझ नहीं आता कैसे दूरियां मिट